লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসীরে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয় ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। ওরে আমার জীবন তরি নাইয়ারে। কৃষক মনের সুখে গান গায় ঘরে সোনালী ফসল তুলে। কৃষকের হাসি নির্ভর করে ফসলের উৎপাদনের উপর। ফলন যত বেশি, কৃষকের মুখে তত হাসি। আর এই বেশি ফলন নিশ্চিত করতে ক্ষেতে ব্যবহৃত হচ্ছে আধুনিক সার হিসেবে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। বিশেষ এক ধরনের কেঁচো ব্যবহার করে এই সার তৈরি করা হয়। কৃষকদের মধ্যে অনেকেই আধুনিক এই কম্পোস্ট সার ব্যবহার করছেন। অন্যদিকে অনেক কৃষক কেঁচো কম্পোস্টের নাম শুনলেও খেতে ব্যবহার করছেন না। না, আমরা কেঁচো সার ব্যবহার করিনি, আর কেমনে বানায় ও জানিও না। ওই সাদা সার, কালা সার, লাল সার এগুলোই। আমরা কেঁচো সার বানাইও না, আমরা খালি গোবরের সার দিয়া গাছ লাগাই। হ্যাঁ, এটা যে বানায় আমরা হ্যাঁ দেখছি, বানাইতেও দেখছি, কিন্তু আমরা এটা বানাইও না আর আমরা এটা ব্যবহারও করি না। কেঁচো কম্পোস্ট সম্পর্কে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। কেঁচো কম্পোস্ট হচ্ছে ধরনের আধুনিক বা উন্নত মানের কম্পোস্ট সার, যেটা কেঁচো দ্বারা তৈরি করা হয়। যেমন আমরা কম্পোস্ট গোবর দিয়ে তৈরি করি, গর্তে পচিয়ে। গর্ত
পচিয়ে অনেক দিন রেখে তারপর তৈরি করি, কিন্তু কেঁচো কম্পোস্টটা আধুনিক, এটাকে ভার্মি কম্পোস্ট বলে, যেটাকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলে। এ দিয়ে অনেক কৃষকই সফলতা অর্জন করেছে। শুধু এই কেঁচো কম্পোস্ট শুধু জমিতেই ব্যবহার না, এটা মাছের খাবার হিসেবে ব্যবহার হয়। এতে অনেক উপকারিতা আছে, অনেক পুষ্টি প্রদান আছে, যেগুলো কেঁচো কম্পোস্ট ব্যবহার করলে গাছের অন্যান্য সারের ব্যবহারটা হ্রাস পাচ্ছে। এই দেশের 16 কোটি মানুষের ভাই, বাংলাদেশের কৃষক সমাজ খাবার যোগায় রে। শোনো শোনো দেশবাসী রে, অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, বসত বাড়ির আশেপাশে পড়ে থাকা নানা উপাদান আছে যা দিয়ে কেঁচো কম্পোস্ট সার তৈরি করা যায়, বিশেষ করে গোবর। এই কম্পোস্ট মাটি গঠন ও গুণাগুণ উন্নত করে, এটি মাটিতে পুষ্টি ধরে রাখে। কেঁচো কম্পোস্ট তৈরির পদ্ধতি নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান। আমাদের যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আমাকে প্রথমে একটি উঁচু স্থান নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টির পানি জমে না বা বৃষ্টির পানি দাঁড়ায় না, এরকম একটি ভিটির মতো তৈরি করে নিতে হবে, পাকা হলে ভালো হয়। এরপর চারি কিংবা রিং ব্যবহার করা যেতে পারে কেঁচো পুঁতি পালনের জন্য। যে গড়টি কেঁচো পুঁতি পালনের জন্য নির্বাচন করা হবে, ঘরের চারদিকে 2 ফুট চওড়া 1 ফুট গভীর একটি নালা তৈরি করতে হবে। পাকা নালা হলে ভালো হয়। নালার ভিতরে পানি ধরে রাখতে হবে যাতে বাহির থেকে পিঁপড়া, তেলাপোকা, আরশোলা, অন্যান্য কীট পতঙ্গ আমার ঋণ কিংবা চারিতে প্রবেশ করতে না পারে, কারণ এরা কেঁচো মেরে ফেলে। চারপাশের বাউন্ডারি ধরে নেট লাগিয়ে দিতে হবে যেন বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, অন্যান্য ক্ষতিকর প্রাণী যারা প্রবেশ করতে না পারে। এরপর একটি নির্দিষ্ট স্থানে গোবর সংরক্ষণ করতে হবে। আদা পচা গোবর রাখতে হবে। এক্ষেত্রে গোবর 15 থেকে 30 দিনের গোবর উত্তম। সাধারণত কেঁচো সার সংগ্রহ করার জন্য মেশযুক্ত চালনি ব্যবহার করা হয়। মেশযুক্ত চালনি হচ্ছে ছোট ছিদ্রযুক্ত, যেন শুধু আমার কম্পোস্ট সারটির নিচে পড়বে, কেঁচো ও ডিম আমার থেকে যাবে, যেটা আমি নতুন ঋণে সরবরাহ করবে। সাধারণত চা পাতার গুঁড়োর মতো ভার্মি কম্পোস্টের সার দেখতে হয় এবং তখনই বুঝতে হবে যে আমার ভার্মি কম্পোস্ট তৈরি হয়েছে। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। দুটি ধাপ যদি আমরা চিন্তা করি, এটা সফট অ্যাক্টিভিটি আছে যেটা অ্যাওয়ারনেস বিল্ড আপ, মানুষের সচেতনতা বাড়ার ফলে, যেমন দুর্যোগ, এটা আমাদের একটা নিত্য দৈনন্দিন, এটা একটা দুর্যোগ প্রবণ এলাকা বরগুনা জেলা, সেখানে দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য মানুষের যে সচেতনতা বিল্ড আপ, তার উপরে বিভিন্ন ধরনের ট্রেনিং হচ্ছে, আমাদের তাদের দুর্যোগ সম্পর্কে জানানো দেওয়া, দুর্যোগের পূর্ব এবং দুর্যোগকালীন সময় পরবর্তী প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদের দেওয়া হচ্ছে। মানুষ জানবে এবং আবহাওয়া সম্পর্কে জানবে, তারা সচেতন হতে পারবে, তারা কৃষি কার্য সেভাবে পরিচালনা করতে পারবে যাতে তারা ক্ষতির সম্মুখীন থেকে কিছুটা। সিসিআরআইপি প্রকল্পটি 12 সাল থেকে এলাকায় বাস্তবায়িত হচ্ছে, বর্তমানেও এর কার্যক্রম চলমান। এর মাধ্যমে আমরা বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইক্লোন সেন্টার নির্মাণ করতেছি। পুরানো সাইক্লোন সেন্টার, সেটা রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স ওয়ার্ক হচ্ছে তার, এবং আপনার বাজারকে উন্নত করার জন্য
বাজার ডেভেলপ, ইমপ্রুভমেন্ট অফ বাজার, রুরাল হাট বাজার, যেটা ভিলেজ, মিডিয়াম মার্কেট এবং স্মল মার্কেট, এগুলি LCS এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী তারা এখানে কাজ করতেছে। শুনলেন CCRIP কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, CCRIP এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে কেঁচো কম্পোস্ট ও এর উপকারিতা সম্পর্কে একটি নাটক। নাটকটি রচনা করেছেন ইমরান হোসেন। সংসার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেলে, এই বেড়ার লাগবে কি হরমু, কমে যায় গরু ফেরে, কামাই বেদা নাই, কমে গেলে দেখে তো। কে জানো আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় যাবি হয়েছি অস্থির। থামাও, গান থামাও, তামসা শুরু হচ্ছে, দূরে খাওয়া খেয়ে চিনতে আছে। আরে রান্না বাড়ির কাম ঘরের বউ গো, ও চিন্তা মগো না। ও তোমার কাম খালি উক্ত মতো খাওয়া না? আরে এ ফির খেতে ধান কম হইছে, বেচতেও পারলাম না, এরপর পকেট হুদা, বাজার হর মু দোকানদারে মোর চেহারা দেয়। মানের খাতে দান হয়, আর হুনি খালি তোমার খাতেই দান হয় না। ওই বেড়ে আজগর বেড়ে দেখছো, হের খাতে কি সুন্দর দান হয়, প্রত্যেক বেড়ে ভালো দান হয়। এ আর এক বেটাকে খবর তো ভালোই রাখতে পারো। তুমি কও কি, মুখ সামনে কথা কইও। ঠিকই তো কইছি। তুমি করো, সত্য কথা কইলে গাছ হবে, আমার কথা কও। থামো থামো, এতক্ষণ খারাই খারাই তোমাকে ঝগড়া তো হলাম। আজগর ভাই কি হরে কি হরিয়া যে এত সফল, এটা সব তোমাকে জানা লাগবে। শোনেন ভাবি, সংসারে টানাটানি থাকলে তো ঝগড়া হইবি, তা টানাটানি যাতে না হয় সেই চেষ্টা করতে হইবে। হ হ হ, তো আজগর ভাই কি হরে, হে খেতে কিছু কম্পোস্ট সার দেয়, নিজেই সার বানায়, আবার বেশি বেশি উৎপাদন করিয়া বেচেও। তাই যাও যাও, রমেশ বের লগে যাও, যাইয়া আজগর বের বিষয়টা জানিও, ঠিক আছে, কামে লাগবে আনি। আজগর ভাই, ও আজগর ভাই। কেডা কাকুর বলান? হয় আজগর ভাই কি আছে বাড়তে? কাকু ডাকে দেমু? হয় ডাকে দাও তাড়াতাড়ি। সারা তাই আমি এখনই ডাকে দিতে আসি। কাকু আসলে সালাম দিয়ে। মুখ ধরে ঠিক কইছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর, তোমরা দুইজনে একসাথে? না ভাই, আমনে তো হনছি কিছু কম্পোস্ট সার টার বানান, নিজে উৎপাদন করিয়া বেচেনো, তো সেই সম্পর্কে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আজগর ভাই, এই যে সার এইটা বানায় কেমনে? আচ্ছা, এইটা হলো কেঁচো কম্পোস্ট, এইটারে ভার্মি কম্পোস্ট বলে। ও মানে যেটাই কেঁচো কম্পোস্ট সেটাই ভার্মি কম্পোস্ট আর কি, মানে এইটার আরেকটা নাম কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। কেঁচো কম্পোস্ট এটার কাজ, মানে এইটা বানায় হইলো ঋণ সেলাপ আছে না, সেই আর ওই যে গোল ঋণ আছে, সেই ঋণ কিনে আনবে, ঋণ কিনে আনিয়ে মাটিতে বইয়া ওইটার মধ্যে কি দিতে হইবে গোবর, যা আমরা হালাই দিই, গোবর ওইটার মধ্যে দিয়ে হেয়ার পর ওর মধ্যে কেঁচো ছাড়িয়ে দিলে ওই গোবর ওই কেঁচোতে খাইবে, যেহেতু ওটা আমি সার্কুলটা আটকাই দিছি, নিজ দিয়ে ফাঁকা করিয়ে দিছি, কেঁচো তো বাইরে যাইতে পারবে না, তা ও আর মধ্যে বইয়ে ওই গোবর খাইবে, আবার ওই গোবর খাইয়ে পায়খানা করবে। তাইলে এই যেমন মুরগির বিষটা এটা সার হয়ে যায়, হ্যাঁ, এই ও যখনই পায়খানা করে তখনই এইটা সার হয়ে যায়, এই গোবরটা কাল ভিজা থাকতে পারবে না, আবার একটা ভুগনাও থাকতে পারবে না, একটু হালকা হালকা ভিজা ভিজা ঝুরঝুরি হালকা ভিজা যাতে ও খাইয়ে পায়খানা করিয়ে ওটা ঝুরঝুরি করতে পারে। আর এইটির উপরে চাল দিতে হইবে, না তো দেওয়াই পরে ওটা হুরু হয়ে যাইবে, রৌদে হুকাই যেতে পারে, এই জন্য চাল দিতে হইবে।
হ্যাঁ সিস্টেম হইলে তার আসল ঘটনাটা কি এটি কেমনে বানায়? এইটা হলো ঋণ সেলাপ বা সারি আছে না, এরকম বড় যাতে কুড়ো খাওয়ায় গরুরে, সারির মধ্যে ও গোবর দিয়ে এর মধ্যে কেঁচু সারিয়ে করলে হলে তো নিচের দিয়ে পাকাও করা লাগে না, ওটা তো এমনি সাইকুল দিয়ে পাকা, তল দিয়ে পাকা। আবার তুমি ওই ঋণে কোনে আর এক ঋণে পাইপ দিয়ে লাইনও করে দিতে পারো, ওইটা আটকাই রাখবা। তোমার 3 মাস বই এইটা খাইয়ে যে সার হইবে তখন ওই লাইন দিয়ে ছুটাই দেবা পাইপের, এইনের মাটি খাওয়া শেষ, তা কেঁচু আর এখানে খাওয়ান পায় না। এইবার ওই সারির ফাঁক দিয়ে ওকুলে যে তুমি গোবর থইছো ওই এর গন্ধ পাই অটোমেটিক্যালি চলে যাইবে, ওইটার মধ্যে চলে যাইবে। আচ্ছা এটা তোর উপকার কি? মাটির মধ্যে তো পুষ্টি উপাদান আছে না, মাটির গুণাগুণ আছে না। এই যেমন একজন আর খেতে ফসল হয় না, এবছর সার বেশি দিয়েছে, হোমের বছর কমতেছে, আর হয় না ফসল, কারণ হলো মাটির গুণাগুণটা থাকে না। মাটির যে পুষ্টি গুণাগুণ আছে এই হইলে এই কেঁচো কম্পোস্ট তৈরি করে বানায়, হ্যাঁ মাটির যে শক্তি এইটা বাড়ায়, মাটিতে রস ধরিয়ে রাখায়। আবার এই আমি যে রাসায়নিক সার দিই কিনে বাজার দিয়া, ওইটা যে বছর দিই যে বছর দিই ওই বছর ট্যাম্পার শেষ, কিন্তু আমি কেঁচো সার দিয়ে এইবার যদি ওই সার দিই তাই ওই সারের শক্তি বাড়াইবে, আর ওই সারে মাটির যে বস্তি নষ্ট করে সেই দিয়ে আর হর ফেরে না। এই সারের তো গুণ হলে অনেক এক রাজ্যের তো আজগর ভাই, তাহলে মুই এখনই যাই একটা ঋণ কিনতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেতে দিয়া এরপর বেচবা, টাকাও পাবা, আর সোনার ফসলও খাবা। ঋণ কেন, সার বানাও, খেতে দিয়া বেচো, এরপর সোনার ফসলও পাবো। শ্রোতা বন্ধুরা, শুনলেন কেঁচো কম্পোস্ট ও এর উপকারিতা সম্পর্কে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের আগস্ট মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 আগস্ট 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এই সপ্তাহের কুইজ: ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে কোন প্রাণীর দরকার হয়? অপশন এ কেঁচো, অপশন বি সাপ। কুইজটি আবার শুনুন। ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে কোন প্রাণীর দরকার হয়? অপশন এ কেঁচো, অপশন বি সাপ। উত্তর পাঠাবেন 20 আগস্ট 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপরে কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন ফুলতলার বুশরা। গত সপ্তাহের কুইজ ছিল আবর্জনা পচিয়ে কোন সার তৈরি করা হয়, যার সঠিক উত্তর কুইক কম্পোস্ট। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন ছিল এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 মিনিটে। পুনঃ প্রচারিত হয় সোমবার বিকেল 3:45 মিনিটে আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে।
প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম কাজী সেলিনা হোসেন ও জুয়েল ইসলাম, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার ৯৯.২ FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার। আজকের আলোচনায় আমরা কেঁচো সার নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আমাদের আজকের আলোচনায়। আপনাকেও স্বাগত এবং এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকেও স্বাগত এবং লোকবেতারকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRF এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। এটির সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত ৭:৪৫ এবং পুনঃপ্রচারিত হচ্ছে প্রতি সোমবার বিকাল ৩:৪৫। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত বা পরামর্শ দিতে অথবা আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয় সম্পর্কে জানতে আমাদের কাছে ফোন করতে পারেন 01782973478 নম্বরে। প্রিয় শ্রোতা, 01782973478 নম্বরে ফোন করে অংশ নিন আমাদের আলোচনায়। এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, যিনি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, আজকে কেঁচো সার নিয়ে তিনি আলোচনা করবেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, কেঁচো সার কি? অর্থাৎ কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলতে আমরা কি বুঝবো? কেঁচো সার মূলত এটি জৈব সার। এটা নির্দিষ্ট প্রজাতির কিছু কেঁচো আছে। এই কেঁচোর মাধ্যমে গরু, মহিষ এবং ছাগলের গোবর খাওয়ায় মল আকারে বা মলমূত্র আকারে যে সার পাওয়া যায় একেই আমরা মূলত কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বলে থাকি। অর্থাৎ এই যে আমাদের জৈব সারে পরিণত হতে পারে এই বিষয়গুলোকে কেঁচো দ্বারা খাইয়ে কেঁচো যে অর্থাৎ পরবর্তীতে কেঁচো খাওয়ার পরে যেটিকে তিনি মল ত্যাগ করেন সেটি মূলত কেঁচো কম্পোস্ট। জি জি, খাওয়ার পরে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে এবং সারে পরিণত হয় যেটা ব্যবহার উপযোগী হয়। তো এই কেঁচো সার যে উৎপাদন করবেন কৃষকরা এবং কেঁচো সার তৈরি করবেন, সেক্ষেত্রে আসলে কৃষকরা এই কেঁচো সার তৈরির জন্য কি কি তাদের দরকার হচ্ছে, অর্থাৎ এই সারটা উৎপাদনে কি কি উপকরণ প্রয়োজন হচ্ছে? কেঁচো সার উৎপাদনে তেমন বেশি খরচ হয় না বা তেমন কিছু প্রয়োজন হয় না, তারপর কিছু না হইলে তো নয়। যেমন কেঁচো সার উৎপাদন করতে প্রথমে নির্দিষ্ট প্রজাতির কেঁচো দরকার, যেটা আমাদের এই দেশে নয়, বাহিরের একটা ইপিজিক এবং এন্ডোজিক দেশি কেঁচো আর ইপিজিক হচ্ছে বাহিরের। 1200 প্রজাতির কেঁচো আছে, এর থেকে 8 থেকে 10 প্রজাতির কেঁচো আছে যারা কেঁচো সার উৎপাদন করে। সেই কেঁচোটা দিয়ে কিন্তু এখন উৎপাদনে আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে নির্দিষ্ট প্রজাতির কেঁচো, পচা গোবর, রিং বা চাড়ি,
পানি দেওয়ার জন্য ঝাঁঝরি এবং নেট থাকতে হবে, উপরে চালা থাকতে হবে এবং এমন জায়গায় স্থাপন করতে হবে সবসময় যেন আলো না পড়ে। এরকম অর্থাৎ আমরা কেঁচো সার তৈরির জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমরা আজকে কেঁচো সার নিয়ে কথা বলছি। একদম শুরুতে বেশ কয়েকবার ফোন দিয়েছিলেন আমাদের একজন শ্রোতা এবং তিনি শেষে তার হচ্ছে 777 নম্বর থেকে তিনি আমাদেরকে ফোন দিয়েছিলেন। আপনাকে অনুরোধ জানাবো আপনি আমাদের সাথে এখন যুক্ত হবেন, কারণ অনুষ্ঠানটি আমরা একদম যখন শুরুই করেছি শুরু থেকে আপনি ফোন কলে ছিলেন, যে কারণে আমরা নিতে পারিনি। প্রিয় শ্রোতা, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা আপনার ফোন কলটি নিয়ে আপনার মতামত কিংবা আপনার প্রশ্নটি শুনব। আমরা এবারে জানতে চাইব এই উপকরণগুলো ব্যবহার করে আমরা কিভাবে এই সারটি তৈরি করব, অর্থাৎ কিভাবে কৃষক তৈরি করবেন এই কেঁচো কম্পোস্ট, অর্থাৎ তৈরির যে পদ্ধতি বা নিয়ম সেটি মূলত কি ধরনের? মূলত নির্দিষ্ট জায়গা নির্বাচন করার পর সেখানে রিং বসাতে হবে। এই রিং বসানোর পর নিচে নির্দিষ্ট জায়গাটি আসলে সেটি কি উঁচু না নিচু, মানে কোন জায়গাটা? নির্দিষ্ট জায়গা যেখানে পানি যেন না জমে এরকমের জায়গা। এবং মূলত একটু অন্ধকার পছন্দ করে, তো এই জন্য একটু অন্ধকার পছন্দ করে এবং সারাদিন রোদ্র বা এরকমের জায়গা না হয়, যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে থাকে, এই জন্য ছায়াযুক্ত জায়গা হলে ভালো হয় এবং লোকজনের সরগম কম। আর লোকজনের সরগম কম। আর রিং এমন জায়গায় বসাতে হবে, রিং এর নিচটা সিমেন্ট বালি দিয়ে একটা প্রলেপ দিতে হবে, নাহলে কাঁচা মাটি থাকলে ওখান থেকে কেঁচো বের হয়ে যেতে পারে। আর কেঁচোর শত্রু হিসেবে কিছু পোকামাকড় থাকে, সেই পোকামাকড় থেকে আমাদের রেহাই পাওয়ার জন্য কেঁচোর রিং এর চারপাশে, বাহির চারপাশে একটা নালা তৈরি করে সেখানে পানি দিয়ে রাখতে হবে, যেমনি আমরা জলকান্ধা হিসেবে ব্যবহার করে যে মিষ্টির দোকানে বা এরকম দোকানে এবং আমাদের তরকারি যেগুলো রাখে, পিঁপড়া, উই পোকা, ছুঁচু, তারপর দেখা যায় তেলা পোকা, বিভিন্ন ধরনের। অর্থাৎ আমার সেই ঋণের চারপাশে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে গোল করে, এবং সেটি যাতে পানি থাকে, এবং সেটি যেন মনে হচ্ছে যদি ওটাকে মানে সিমেন্ট দিয়ে করা যায় তাহলে পানি জমে থাকতে ভালো হয়। আমরা পানি জমে রাখা পর্যন্ত আছি। এরপরে মূলত পচা যে গোবর, এই পচা গোবর রিং দিতে হবে, তবে রিংটা কমপক্ষে 1 ফুট বা 18 ইঞ্চি হওয়া দরকার উচ্চতায়। তবে এই রিং এর ভিতরে দুটি রিং ব্যবহার করতে, দুটি রিং ব্যবহার করতে ভালো হয়। এবং পচা গোবর যেটা আমরা দেবো সেটা 6 ইঞ্চি খালি রেখে আমরা পচা গোবর দেবো। এই পচা গোবর দেওয়ার পরে আমরা নির্দিষ্ট প্রজাতির কেঁচো ওখানে উপরে ছেড়ে দেব, এবং সম্ভব হলে উপরে একটা চট দিয়ে ঢেকে দিতে হবে। আর আলো বাতাস চলে এরকমের জায়গায় বেশি গরম বা সেটি যাতে না হয়। বুঝতে পেরেছি। আমরা যে গোবরটি ওখানে ব্যবহার করব, অর্থাৎ সার তৈরির জন্য কেঁচোকে যেটি খাদ্য হিসেবে দেওয়া হবে, তো সেটি মানে এটি কি খুব বেশি ভেজা না নরম নাকি খুব বেশি শুকনো? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আসলে কেঁচো তো খুব একটা সূক্ষ্ম জিনিস, আমরা কিন্তু আমাদের এটা সচেতনতা বা আমাদের জ্ঞানের না থাকার কারণে এটা হয়তো আমরা বুঝি না। কৃষকের সাধারণত দেখা গেছে ঘইটা আছে যে শুকনো ঘইটা পিটিয়ে তারপরে আবার দেয়, কিন্তু আসলে এটা পরিবেশ সম্মত না। এটা দিতে হবে এমনই যে কেঁচো খাইতে পারে, চলতে পারে, একেবারে পানিও বেশি নরম হবে না আবার একেবারে শক্ত হবে না, এরকম অবস্থা। প্রয়োজনে পানি দেওয়া দরকার হইতে পারে, আবার প্রয়োজনে পানি বেশি হলে সমস্যা হইতে পারে। পানি বেশি দিলেও কিছু মারা যেতে পারে, আবার পানি কম হলেও কিছু মারা যেতে পারে। এমন পানি যাতে না হয় যে জমে আছে, পুরোটা ভিজে আছে, আবার এমন শুকনো যাতে না হয় যে কেঁচোর মধ্যে চলাফেরাই করতে পারছে না, এরকম। অর্থাৎ এটি হালকা মানে ভেজা এবং ভেজা না অবস্থায় রাখলে মূলত ভালো। এবং এটিকে মানে আমরা গোবর দিলাম অর্থাৎ কেঁচোকে খাওয়ানোর জন্য। তারপরের পদ্ধতি হচ্ছে কেঁচো বেশি নাড়াচাড়া, ওই গোবরকে বেশি নাড়াচাড়া না করাই ভালো। ও আস্তে আস্তে উপর থেকে খেয়ে গোবর নিচের দিকে যাবে এবং উপরের অংশটা আস্তে আস্তে সারে পরিণত হবে। দুইটা রিঙে 300 কেজি গোবর ধরে, সেখানে 5000 কেঁচো হলে ভালো হয়। তাহলে উপর থেকে আমরা সার উৎপাদন হইতেছে, ওগুলো নিয়ে চালনির মাধ্যমে ঝেড়ে
ব্যবহার উপযোগী হবে সার। আর সেটা ব্যবহার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। এই অনুষ্ঠানে আজকের বিষয় নিয়ে আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন 01782973478 নম্বরে ফোন করে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারবেন। আপনার জানার কোনো বিষয় থাকলে জানতে চাইতে পারবেন, সেই সাথে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত প্রদান করতে পারবেন। আমরা জানলাম যে কিভাবে আমরা এই কেঁচো কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট সোজা ভাষায় যদি বলি কেঁচো সারটি আমরা তৈরি করব। এ পর্যায়ে জানতে চাইব এটি মূলত কতদিন পরে সারে পরিণত হয় এবং কৃষক কিভাবে বুঝবে যে এটি এখন সার হলো? কেঁচোর উপরে কেঁচো সার নির্ভর করে। মানে একটি ঋণে 300 কেজি গোবর, সেখানে যদি পরিমাণের কেঁচো কম হয় তাহলে সার হতে দেরি হবে, আর যদি কেঁচোর পরিমাণ বেশি হয় তাহলে তাড়াতাড়ি খেয়ে সারও তাড়াতাড়ি হবে। তো এটি মূলত সময় যদি আমরা বলি, দুটি রিংয়ের কথা বলি, সেই সারটুকু যদি আমরা তৈরি করি সেখানে মূলত কতদিন সময় পরে সারটা মূলত পাওয়া যায়? 15 দিন থেকে 20 দিনের ভিতরে আমরা সার উপর থেকে উপযোগী হয়। পরিমাণে কম যদি হয়, পরিমাণে বেশি হলে এটি মূলত আরো বেশি 40 দিন 60 দিন পর্যন্ত এটি লেগে যেতে পারে। এবং এটা মানে আকৃতিটা অর্থাৎ সারের বৈশিষ্ট্যটা কিরকমের হবে যেটা আমি ধরলে বা দেখলেই আমি বুঝবো যে এখন সার? সারটা মূলত গোবর তো দেখতে আমরা সবাই জানি বা দেখছি, কিন্তু এটা সারের উপযুক্ত বা পরিণত হইলে চা পাতির গুঁড়া যেভাবে ফালাইয়ে রাখে না, চা পাতির গুঁড়ার যে রংটা যেভাবে চা শেষ করার পরে পাতিটা ফালাই রাখে, ওরকমের একেবারে হয়। হাত দিয়ে যদি আমরা ধরি ঝুরঝুরা এবং খুব মানে ভালো মানে যে বোঝা যাবে না যে এটা আসলে গোবর থেকে হয়েছে, সেটা বোঝা যাবে না, অবস্থায় দাঁড়াবে। তাহলে কৃষক ওটিকে ব্যবহার করবে। সেটি কৃষক কিভাবে এটিকে ব্যবহার করবেন বা সেখান থেকে কিভাবে কৃষক নেবেন? এটা মূলত ঋণ থেকে উঠে কেঁচো এবং সার ভিন্ন করার জন্য চালনি দরকার, এবং চালনি দিয়ে একে ঝেড়ে কেঁচো ভিন্ন করতে হবে এবং সার ভিন্ন করতে হবে। এরপরে ওই সার আমরা ব্যবহার উপযোগী হবে। সার ব্যবহারের ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করলে জৈব সারের কোনো ক্ষতি নেই। সেই ক্ষেত্রে আমরা প্রতি শতাংশে ধান, গম, পাট 5 থেকে 6 কেজি ব্যবহার করতে পারি। এই নিয়ে আমরা আরো শুনবো, তার আগে হয়তো আমরা একজন শ্রোতার সাথে কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটি কেটে গেল। প্লিজ শ্রোতা, যিনি আমাদেরকে 438885 নম্বর থেকে ফোন দিয়েছিলেন, আপনি আবারও আমাদের সাথে যুক্ত হলে আমরা আপনার ফোন কলটি নেব এবং আপনার কথা আমরা শুনতে চাইব। একই সাথে আরো ফোন আমরা পেয়েছিলাম, তাদেরকে আমরা ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকার জন্য বলছি। যেটি আমরা শুনছিলাম ব্যবহারের বিধি সম্পর্কে, যেটি মূলত কি ধরনের এবং কিভাবে মানে আমাদের কি সেটি শুনবো, তার আগে আমরা আরেকটি কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? জান্নাতুল ফিরদৌসী, কাজিরাবাদ থেকে। জি জান্নাতুল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জি, এই মানে অনুষ্ঠান সম্পর্কে আমরা মানে মতামত দিতে চাই। জি, উপকূলের কথা অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে একসাথে শুনে থাকি, খুব ভালো লাগে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতেও পারি। আমি বলবো যে আবিদাপুর প্রতিবেদনের মাধ্যমে শুনলাম যে কেউ কেউ নাকি কেঁচো সারের সাথে তারা মানে খুব একটা পরিচিত না। আর এই অনুষ্ঠানটা যখন শুনলাম তারা বুঝতে পারবো অবশ্যই যে কেঁচো সার কিভাবে তৈরি করতে পারি, কোন ইতে মানে কাজে খাটাতে পারি। আর অভিযোজন কৌশল পর্বে মাকসুদুর রহমান স্যারের আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কিভাবে কেঁচো সার তৈরি করতে পারি, কিভাবে সেটি ব্যবহার করতে হয় এবং কতদিন পর এই সারটি মানে সারে পরিণত হয়। আর বদলে যাওয়ার দিনে আনন্দপুর হোসেন স্যারের সাক্ষাৎকার শুনতে পেরেছি যে দিনগুলো কিভাবে বদলে যাচ্ছে, জলচাষে কি মানে কোন দিকটি ক্ষতি হয়, তার দিক থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। খুব ভালো লাগছে। আর বিনোদন পর্বের কথা না বললেই নয়, ইমরান হোসেনের রচনার প্রতিটি পর্ব খুব ভালো লাগে, নাটকটি খুবই মানে খুব ভালো লাগে। আর আজকের যে জানতে পারলাম যে কিভাবে কেঁচো সার তৈরি করবে, সে বিষয়টা এই নাটকের মাধ্যমে তুলে ধরছে, নাটকের মাধ্যমে।
আর কিভাবে লাভজনক হওয়া যায় এটা বলছে। আসলে প্রতিটি পর্বে খুবই ভালো লাগে, নাটকীয় মানে খুব ভালো লাগে। আজকের বিষয়ে যে আপনার প্রশ্ন যদি থাকে। হ্যাঁ বলবো। আর যেমন স্যারের কাছ থেকে মানে শুনতে পেরেছি যে কেঁচো সার কি, এগুলো আমরা যে মানে বলে যাওয়ার মানে না অভিযোগের কৌশল পর্ব শুনছি মাসুদুর রহমান স্যারের কাছে, আবার শুনলাম যে মনোজ রহমান স্যার কাছ থেকে। তাদেরকে মানে সবাইকে ধন্যবাদ। আর আমি বলবো যে অনুষ্ঠান প্রচারের মাধ্যমে যারা ছিলেন তাদেরকে অনেক আমি ধন্যবাদ। আর লেখকতার যে অনুষ্ঠানটি এই কথাটার মাধ্যমে সার্থক হয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব মানে ধরে ধরে একদম প্রত্যেকটি পর্ব ধরে ধরে আপনি মতামত দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। এবং আপনার SMS এও আমরা পেয়েছি যে অনেকে মিলে অনুষ্ঠানটি শুনছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আরো ফোন কল পেয়েছিলাম যেটি আমরা নিতে পারিনি। পরের প্রশ্নে আসি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। আমরা জানতে চাইব এই কেঁচো সার তৈরির মূলত করে কৃষকরা যে ব্যবহার করবেন এবং এটি উৎপাদন করবেন, তো এটির উপকারিতা মূলত কি, কৃষক এটি উৎপাদন কেন করবেন, তার লাভটা মূলত কি, এবং তার মানে সরাসরি বলতে চাই যে তিনি কি উপকারটা এটি দিয়ে পাবেন। কেঁচো সার মূলত একটা জৈব সার, মাটির জৈব সার একটা প্রাণ। তো জৈব সার জমিতে বেশি হলে জমির উপকারিতা আছে, রাসায়নিক সার বেশি হলে জমির ক্ষতি হয়। সেক্ষেত্রে আমরা জৈব সার বেশি ব্যবহার করলে, রাসায়নিক সার কম ব্যবহার করলে আমাদের ফসলের ফলনের স্বাদ, গন্ধ, বর্ণ এগুলোর মান অক্ষুণ্ণ থাকবে। এটি একটি পরিবেশ বান্ধব সার। এটি মাটির রস ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটির জৈব ভৌত রাসায়নিক গুণগত মান উন্নত করে, সকল ধরনের ফসলেই ব্যবহার করা যায়, এমনকি মাছের খাবার হিসেবে এটা ব্যবহার হচ্ছে। এটি কম খরচে আমাদের চাষিদের উপকার আসে। বিশেষ করে আমরা যারা কৃষক তাদের প্রত্যেকেরই বাড়িতে গরু বা ছাগল বা মহিষ আছে। এই গোবর থেকে আমরা যদি উৎপাদন কিভাবে করতে হয় আমরা যদি জানি, তাহলে প্রত্যেকের ঘরেই আমাদের একটা সারের কারখানা হবে এবং আমাদের খরচের সাশ্রয় হবে এবং ফসল ভালো হবে, পরিবেশ ভালো থাকবে, দেশ ভালো হবে। যেহেতু কৃষি প্রধান দেশ, মানুষ, আমরা কৃষি আমাদের একটা বড় আমাদের দেশের একটা বড় অংশ, এবং কৃষকদের জন্য কৃষক বাঁচলে দেশ বাঁচবে যেটি আমরা বলি। তো এছাড়াও আরো বিভিন্ন উপকারিতা, যেমন এটি আমাদের সার যে আমরা কিনছি সেই সার ক্রয় করার অর্থটাকে বাঁচিয়ে দিচ্ছে, অর্থনৈতিক ভাবেও কৃষক লাভবান হচ্ছেন। এবং কেউ যদি এটিকে পেশা হিসেবে নিতে চান, সে বাড়িতে একাধিক মানে এই রিং ব্যবহার করে এটিকে কিন্তু তার ব্যবসার ক্ষেত্রেও তিনি এটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো যে আসলে কি একটা গরুর থেকে মাসে 2 থেকে 250 কেজি গোবর পাওয়া সম্ভব। আর এখান থেকে আমরা দেখছি 100 কেজির মতো কেঁচো সার উৎপাদন হয়। তো 100 কেজি কেঁচো সার যদি উৎপাদন হয়, সেখানে 20 টাকা করে বাজার হয়, ধরি, তাহলে দেখা যায় 2000 টাকা আসে। তাহলে বছরে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাবে যে 12 মাসে 1200 কেজি, তো 1200 দুগুণে 24,000। তাহলে একটা গরুর থেকে গোবর থেকে সে 1200 টাকা ইনকাম করতে পারে। এটা অর্থনীতির একটা দিক। আর একটা জিনিস হচ্ছে কেঁচো সে চক্রাকারে বৃদ্ধি হয়। প্রতি 3 মাস অন্তর সে তার প্রজনন দেয়, প্রজনন বাড়ায়। তো প্রতি 3 মাস পরে একটায় 2টা হয়, 2টায় 6 মাসে 2টায় 4টা হয়, এবং 9 মাসে 4টায় 8টা হয়, এবং 12 মাসে 8টায় 16টা হয়। তাহলে একটা কেঁচো থেকে 1 বছরে 16টা কেঁচো হয়। তাহলে কেঁচো বৃদ্ধি পায়। কেঁচো আমরা এটা আমাদের চাহিদা আছে এবং অনেকেই নেয়। কেঁচোটা তো বাহিরের ক্ষেত্রে এটিকে আমরা 2 দিক থেকে আমরা এক সার হিসেবেও পেশা হিসেবে নিতে পারি এবং কেঁচো বিক্রি করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। আমরা একটি কথা একটু আপনার কাছে পরিষ্কার হওয়ার জন্য আমি বলছি, সেটি হচ্ছে আমরা বললাম যে একটি ঋণ ব্যবহার করে তিনি তার মধ্যে কেঁচো ছেড়ে সেখানে তিনি সারটি তৈরি করবেন। তো আমরা যদি পাশাপাশি 2টি ঋণ বসাই এবং একটি ঋণের থেকে আরেকটি ঋণে আমরা একটা মোটা পাইপ দিয়ে সংযোগ করে দেই, আমার প্রথম ঋণে আমি মানে কেঁচো দিলাম এবং সেটা সার হলো, আমি দ্বিতীয় ঋণে যাওয়ার পাইপটা বন্ধ করে রাখলাম,
তো আমার 20 দিন বা 30 দিন বা 40 দিন বা 60 দিন পরে যখন প্রথম ঋণের সার আমার তৈরি হয়ে গেল, তখন আমি সারটা সংগ্রহ করব। তখন কেঁচোকে বাঁচিয়ে আমার সার সংগ্রহ করতে হবে, এটি একটা কঠিন কাজ। তো আমি যদি ওই সময়ের আগে, অর্থাৎ আমি সার সংগ্রহ করার অন্তত 1 সপ্তাহ আগে বা 3, 4, 5 দিন আগে আমি দ্বিতীয় ঋণে যাওয়ার জন্য যে পাটটি আমি দিলাম সেটিকে আমি খুলে দেই, তাহলে এবং দ্বিতীয় ঋণে আমি যদি গোবর দিয়ে দেই, কেঁচোর খাদ্য দিয়ে দেই, এটি কিন্তু কেঁচো এই 20 দিন 30 দিন বা 2 মাসে এখানকার খাদ্য খেয়ে এখানে আর কেঁচোর খাবারের খাদ্য নেই। অর্থাৎ নতুন খাদ্যের গন্ধ পেয়ে সেই পাইপ থেকে কেঁচো ওই ঋণে চলে যাবেন এবং তখন সহজেই আমি এখান থেকে আমার কম্পোস্ট সারটা সংগ্রহ করতে পারি এবং আমাকে আলাদা করে আরেকটি মানে করতে হলো না, আমার কেঁচো অটোমেটিক্যালি ওখানে চলে গেল। এই পদ্ধতিতে কৃষকরা যদি ব্যবহার করেন তাহলে একটু সহজ হয় সার সংগ্রহের ক্ষেত্রে এবং তাদের তৈরির ক্ষেত্রেও। এই যে পরিবেশটা আসলে ভালো এবং এটা এরকমেরই আসলে করার নিয়ম যে পাশাপাশি 2টা ঋণ এবং মাঝখান থেকে একটা সংযোগ দিয়ে তাকে আমি যেখানে প্রথম কিছু দিলাম সেখানে খাবার শেষ হওয়ার পরেই ও তার খাবারের জন্য জায়গায় এমনি খোঁজ করবে, যখন সে জায়গা পথ পাবে সে এমনি চলে যাবে। সেক্ষেত্রে দেখা গেছে আমার শ্রমও কম লাগবে, ঝাড়া পোছা বা এগুলো আসলে উপকার আসে। জি, একদম। আমরা শেষ প্রশ্নটি আপনার কাছে করব, কৃষকরা এটি করার জন্য কোথায় পরামর্শ পেতে পারেন এবং এটি করার ক্ষেত্রে কেঁচো কম্পোস্ট তৈরি করার ক্ষেত্রে কৃষি মানে আমাদের যে কৃষি অফিস রয়েছে উপজেলা এবং আমাদের যে জেলা অফিস রয়েছে খামারবাড়ি বরগুনা, অর্থাৎ কৃষকদেরকে কিভাবে এটিতে সহযোগিতা করা হচ্ছে বা কৃষক কি ধরনের, খুব অল্প কথায়। আসলে এটা আমাদের একটা প্রজেক্ট আছে IEPP, ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে এই ভার্মি কম্পোস্ট চাষীদের মাধ্যমে কিছু সহায়তা করে উপকরণ দিয়ে। তো নির্দিষ্ট প্রজাতির কেঁচো দেয়, রিং দেয়, খুঁটি দেয় আর টিন দেয়। এরপর চাষিকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা এটা করাই। অর্থাৎ টিন মানে হচ্ছে এখানে কিন্তু কৃষক চালা ব্যবহার করবেন, নষ্ট না হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে কেঁচো সার। আমরা আজকের অনুষ্ঠানের শেষে এসে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যিনি আলোচক হিসেবে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, এবং তার কাছ থেকে তার ধন্যবাদ শুনবো এবং শুনবো কৃষকদের জন্য এই সময় যদি তার কোনো পরামর্শ থাকে। তো ধন্যবাদ আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যারা শুনছেন তাদেরকে, এবং ধন্যবাদ আজকে স্টুডিওতে যে আছেন আমার সহযোগিতা করছেন তাকে, এবং আজকে আরো ধন্যবাদ এই লোকবতারকে। তো সবাইকে ধন্যবাদ। আর কৃষকদের জন্য এই সময় আসলে যদি কোনো পরামর্শ থাকে। বর্তমান এখন আমন মৌসুম, মূলত আজকে এবং 2-1 দিন পূর্বে আবহাওয়াটা একটু আমাদের অনুকূলে, কিন্তু এর আগে আমাদের আবহাওয়াটা অনুকূলে ছিল না, যার কারণে আমাদের মাঠে যে বীজতলা আছে, আমন বীজতলা, এই বীজতলা অসম্ভব পানি হয়েছে। এখন বীজতলার পানি আস্তে আস্তে কমছে। এই ক্ষেত্রে বীজতলা অনেকটা দেখা গেছে যে এলোমেলো হয়ে গেছে বা পানির চেয়ে বেশি পানি থাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো আমরা পুষিয়ে নেওয়ার জন্য বীজতলাকে ইউরিয়া সারের সাথে আমরা কিছু এমওপি সার ব্যবহার করব, এই পটাশ যদি ব্যবহার করি তাহলে গাছ শক্ত থাকবে, সতেজ হবে, এবং আমরা কম পাওয়ারের একটা ঔষধ আমরা ব্যবহার করব যাতে করে আমাদের পোকামাকড় নাই হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃ প্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। ধন্যবাদ জানাচ্ছি SMS এর মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন। জান্নাতুল, সেই সাথে জান্নাতুলের পরিবারের অনেকে যুক্ত হয়েছেন, তার বাবা মা সহ ইব্রাহিম, রাজু এবং তার কাকা কাকিও সাথে রয়েছেন, তানিয়া রয়েছেন, মুক্তা রয়েছেন। ধন্যবাদ। শোভাও রয়েছেন আমাদের সাথে। আপনাদেরকে অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ এবং মতামত লিখেছেন, কুইজের উত্তর দিয়েছেন মাহমুদা, সেই সাথে আমাদের সজীব ব্যাপারীও আমাদের সাথে যুক্ত রয়েছেন মনি ডামা থেকে পারভেজ ইসলাম আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন। শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মনির হোসেন কামাল।